2017 সালের 30শে অক্টোবর ভোরের আলো ফোটেনি তখনও। ঢাকার বিভিন্ন পাড়ায় 9টি বাড়িতে একসঙ্গে দরজায় কড়া নাড়া পড়ল। দরজা খুলতেই সাদা পোশাকের লোকজন বললেন, আপনাকে একটু আসতে হবে। কোথায়? ক্যান্টনমেন্টে, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হেডকোয়ার্টারে। এই 9 জনের মধ্যে ছিলেন একটি ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি। সেদিন সকালেই একটি পুরো ব্যাংক হাতবদল হয়ে গেল বন্দুকের নলের সামনে। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির সত্য ঘটনা। আজকে জানবো কিভাবে ডিজিএফআই দিয়ে দেশের একাধিক ব্যাংক দখল করেন শিল্পপতি এস আলম। কে এস আলম? আগে জানা দরকার, এই পুরো অপারেশনের কেন্দ্রে ছিলেন একজন মানুষ, নাম মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। সবাই চেনেন তাকে এস আলম নামে। 1980-র দশকে ঢেউটিন বিক্রির এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর ট্রান্সপোর্ট, স্টিল, সিমেন্ট, ভোজ্য তেল হয়ে তিনি হয়ে ওঠেন এস আলম গ্রুপের চেয়ারম্যান। কিন্তু সত্যিকারের উত্থান শুরু হয় 2009 সালের পর, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনা ও তার পরিবারের সাথে ঘনিষ্ঠতা তাকে দিল রাষ্ট্রীয় ক্ষমতার এক অলিখিত অংশ। এই ঘনিষ্ঠতার ফল হলো এমন কিছু যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। প্রথম দখল ইসলামী ব্যাংক। 2017 সালের 5 জানুয়ারি দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যার আমানত তখন লক্ষ কোটি টাকার বেশি। সেই ব্যাংকের তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান সেদিন বোর্ড মিটিংয়ে যাচ্ছিলেন, কিন্তু পথেই তাকে ডাইভার্ট করা হলো, নিয়ে যাওয়া হলো ডিজিএফআই হেডকোয়ার্টারে। সেখানে অপেক্ষা করছিলেন তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। ব্রিগেডিয়ার আকবর প্রথমে তার প্রশংসা করলেন, অর্থনীতি নিয়ে কথা বললেন, তারপর বললেন পদত্যাগ করুন। মান্নান সাহেব রাজি হলেন না। তখন আকবর হোসেন বললেন, উপরওয়ালারা চান আপনি চলে যান। বারবার তার ব্লাড প্রেশার মাপা হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ পত্রে সই দিলেন। তিনি বলেছেন তাকে বন্দুকের নলের সামনে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেদিন বিকেলেই বোর্ড মিটিং হলো রেডিসন হোটেলে, সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন হোটেলে। মিটিং শুরুর আগে সবার ফোন নিয়ে নেওয়া হলো। টেবিলের এক পাশে এসে বসলেন এস আলম নিজে, পাশে ডিজিএফআই প্রধান আকবর হোসেন। সেই বোর্ড মিটিংয়ে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হলো। দ্বিতীয় দখল এসআইবিএল। কিন্তু এস আলমের পরিকল্পনা এখানেই শেষ না। একই বছর মানে 2017 সালের 30শে অক্টোবর ভোরের আধারে 9টি বাড়িতে গিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এসআইবিএল এর চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হক, ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, কোম্পানি সেক্রেটারি সহ মোট 9 জনকে তুলে আনা হলো ডিজিএফআই হেডকোয়ার্টারে। সে সময় ডিজিএফআই প্রধান ছিলেন মেজর জেনারেল সাইফুল আবেদিন। তৎকালীন কোম্পানি সেক্রেটারি হুমায়ুন কবির পরে বলেছেন তাকে উত্তরার বাড়ি থেকে তুলে আনা হয়। ডিজিএফআই অফিসে ঢুকেই তিনি দেখলেন একটি চেয়ারে বসে আছেন এস আলম নিজে, যেন তিনি এই গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। হুমায়ুন কবিরকে এস আলম বললেন বোর্ড মিটিং মতিঝিলের বদলে ওয়েস্টিন হোটেলে নিয়ে যেতে। তারপর বললেন মিডিয়াকে কিছু বলবেন না। চেয়ারম্যান রেজাউল হক বলেছেন একজন অফিসার তার হাত ধরে কোমরের পিস্তলে ছুঁয়ে দেখিয়েছিলেন। পদত্যাগপত্রের ফাঁকা কাগজে শুধু সই নেওয়া হয়েছিল, পরে সেই কাগজে ব্যক্তিগত কারণে পদত্যাগ লেখা হয়েছে। বিকেলে ওয়েস্টিন হোটেলের একটি কনফারেন্স রুমে মিটিং হলো। মাত্র 30 মিনিটে বোর্ড মিটিং শেষ। এসআইবিএল এর মালিকানা চলে গেল এস আলম গ্রুপের হাতে। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। ব্যাংকিং সেক্টরে এত বড় অপারেশন তো আর একা করা সম্ভব না, বাংলাদেশ ব্যাংককেও সঙ্গে নিতে হয়েছে। এসআইবিএল দখলের দিন বিকেল 5টায় বোর্ড মিটিং শেষ হবার পরপরই ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি এবং 2 জন গোয়েন্দা কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকে গেলেন নতুন নিয়োগের অনুমোদন নিতে। এই প্রক্রিয়া সাধারণত কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগে। সেদিন কয়েক ঘন্টায় হয়ে গেল। কিভাবে? গভর্নর ফজলে কবির তখন অর্থ মন্ত্রণালয়ে ছিলেন। গোয়েন্দা কর্মকর্তা তার পিএকে বললেন, গভর্নরকে বলুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছি। গভর্নর কিছুক্ষণ পরেই চলে এলেন। লুটের হিসাব। এরপর শুরু হলো আসল কাজ। ব্যাংক দখল করা ছিল পদ্ধতি মাত্র।
উদ্দেশ্য ছিল আমানতকারীদের টাকা বের করা। পদ্ধতিটা সহজ, নিজেদের নামে বা আত্মীয় প্রতিষ্ঠানের নামে ঋণ নাও আর সেই টাকা বিদেশে পাচার করো। এস আলম গ্রুপ মোট 7টি ব্যাংক দখলে নিয়েছিল। ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। শুধু ইউনিয়ন ব্যাংক থেকেই এস আলম সংশ্লিষ্ট 247টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল 17,229 কোটি টাকার ঋণ, যা ব্যাংকটির মোট বিনিয়োগের 64%। ইসলামী ব্যাংক থেকে একাই নেওয়া হয়েছে 75,000 কোটি টাকার বেশি ঋণ। এসআইবিএল থেকে ব্যাংক বন্ধ হওয়ার আগ পর্যন্ত বেরিয়ে গেছে 7,600 কোটি টাকা। আর সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, এস আলম ও তার সহযোগীরা মিলে কমপক্ষে 1 লাখ কোটি টাকা অর্থাৎ $10 বিলিয়ন পাচার করেছেন। গন্তব্য ছিল সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত। গভর্নর বলেছেন, এটা আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু মাত্রার ব্যাংক ডাকাতি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত বড় স্কেলে ব্যাংক ডাকাতি বিশ্বের আর কোথাও হয়নি। গোয়েন্দা কর্মকর্তারা ব্যাংকের সিইওদের মাথায় বন্দুক না ধরলে এটা সম্ভব হতো না। ধ্বংসের চিত্র। এস আলমের নিয়ন্ত্রণে আসার পর ইসলামী ব্যাংকের কি হলো? 2016 সালে যেই মুনাফা ছিল 447 কোটি টাকা, 2025 সালে সেটা নেমে এসেছে 137 কোটিতে। খেলাপি ঋণের হার ছিল 4.25%, এখন সেটা 49%। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল 63%, এখন সেটা মাত্র 17.91%। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এসআইবিএল এর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9,568 কোটি টাকায়। কোথায় আছেন এখন এস আলম? এত কিছু ঘটিয়ে সিঙ্গাপুরের নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন সাইফুল আলম মাসুদ ওরফে জনাব এস আলম। 2023 সালে নাগরিকত্ব নিয়েছেন সিঙ্গাপুরে, 2020 সালে বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে দিয়েছেন। এখন সেই সিঙ্গাপুরের নাগরিকত্বকে ঢাল বানিয়ে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আইনি নোটিশ পাঠিয়েছেন। বলছেন তার সম্পদ অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ যে হাতে লুট হয়েছে সেই হাতে এখন মামলা। এই গল্পের 3টা চরিত্র কখনো ভুলবেন না। এস আলম, যিনি অপারেশন চালিয়েছেন, ডিজিএফআই, যারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যক্তির স্বার্থে ব্যবহার হতে দিয়েছে, আর বাংলাদেশ ব্যাংক, যারা ঘন্টার মধ্যে অন্যায়কে অনুমোদন দিয়েছে। এই 3টা একসাথে না হলে এই ডাকাতি সম্ভব হতো না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেছেন, এটা আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। ব্যাংকিং ইতিহাসবিদরা হয়তো অন্য মত দেবেন, কিন্তু এই কথা সত্য যে এই ডাকাতিতে কেউ মুখোশ পড়েনি, কেউ ব্যাগ হাতে ব্যাংকে ঢোকেনি। ঢুকেছিল পিস্তল, সই করা কাগজ আর রাষ্ট্রের সিলমোহর নিয়ে। আপনার ব্যাংকে রাখা টাকা কতটা নিরাপদ ছিল সেটা ভাবার সময় এসেছে।